বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ফিজিক্স ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের ওয়েভস অ্যান্ড ভাইব্রেশন যে কোর্সটি রয়েছে তার প্রথম চ্যাপ্টার প্রি ভাইব্রেশন সম্পর্কে কিছু টপিক শিখব। তো প্রথমেই আমরা একটি প্রেজেন্টেশন অন করতেছি একটি পাওয়ার পয়েন্টে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টারে প্রি ভাইব্রেশনে যে বিষয়গুলো রয়েছে, হারমোনিক মোশন এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, boundary conditions, vector representation, velocity, acceleration, and their phase relationships, energy of a harmonic oscillator, torsional pendulum. তো এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলা আমাদের লিখে লিখে বুঝাইলে ভালো হবে। তো সেই বিষয়গুলা আজকে আমি দেখাবো না, এগুলো হয়তো পরে অন্য কোনো ক্লাসে দেখাবো। তো আজকে যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে এবং যেগুলো গ্রাফিক্যালি প্রেজেন্ট করা যায়, এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমাদের যে বিষয়টা জানা প্রয়োজন, ভাইব্রেশন। ভাইব্রেশনটা কি? তো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি ভাইব্রেশনের একটা ডেফিনিশন দেয়া আছে। ভাইব্রেশন ইজ এ মেকানিক্যাল ফিনোমিনন। ভাইব্রেশনটাকে বলা হয় একটা মেকানিক্যাল। আমরা জানি যে আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনা করব যে আমরা যদি ওয়েভের কথা ধরি, যে ওয়েভকে দুইটা টাইপসে ভাগ করা যায় প্রধানত, একটা মেকানিক্যাল ওয়েভ আর একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো আমরা জানি যে যদি কোনো কিছু প্রোপাগেট করার জন্য মিডিয়ামের প্রয়োজন হয় কোনো ওয়েভ প্রোপাগেট করার জন্য, তাহলে সেটাকে মেকানিক্যাল ওয়েভ বলা হয়েছিল, যেমন সাউন্ড ওয়েভ। অন দি আদার, যে সমস্ত ওয়েভ প্রোপাগেট করার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, সেগুলোকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হতো। তো সেইখান থেকে আমরা একটা ইনফরমেশন যদি আমরা এখানে কম্পেয়ার করি, যে মেকানিক্যাল ফিনোমিনন, অর্থাৎ মেকানিক্যাল ফিনোমিনন বলতে আমরা সেই ধরনের ফিনোমিনন বুঝবো যা প্রোপাগেট করার জন্য বা যার সঙ্গে কোনো মিডিয়াম রিলেটেড, এটাকে মেকানিক্যাল ফিনোমিনা বলবো। আর একটু আগেই আমি যে বিষয়টা বললাম যে যেখানে মিডিয়াম প্রয়োজন হয় না, সেটাকে বলা হতো ইলেকট্রোম্যাগনেটিক বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেমন লাইট ওয়েভ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ভাইব্রেশনের ডেফিনেশনে ছিলাম আমরা। ভাইব্রেশন ইজ এ মেকানিক্যাল ফিনোমিনন where by oscillations occur, যেখানে একটা অসিলেশন ঘটে। আমরা জানি অসিলেশন সম্পর্কে, অ্যাবাউট অ্যান ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কোন পয়েন্ট থেকে? একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে। অর্থাৎ আমি যদি একবারেই বলি যে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যখন একটা অসিলেশন ঘটে, এটার যে মেকানিক্যাল যে ফিনোমিনা বা এই যে মেকানিক্যাল ফিনোমিনাটা, এই বিষয়টাকেই বলা হয় ভাইব্রেশন। এখানে ভাইব্রেশন শব্দটা কিভাবে আসছে এখানে এই সম্পর্কে কিছু বলা আছে, এবং আমরা পরবর্তীতে এর কিছু উদাহরণ দেখব এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। তখন আমরা এই বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, ফিগারটা একটু পরেই আছে। ফিগারটা পড়ার আগে, দেখার আগে আমি টাইপস অফ ভাইব্রেশনস, ভাইব্রেশনের কিছু টাইপস বা কত ধরনের ভাইব্রেশন হয়ে থাকে এই সম্পর্কে একটু আলোকপাত করব। তো প্রথমেই যে বিষয়টা বলতে পারি যে ভাইব্রেশনকে তিনটি ভাগে ভাগ করা যায় পর্যায়ক্রমিক ভাবে। তিনটা স্লাইডে আমি এই তিনটা বিষয় দেখাবো। প্রথমেই ফ্রি ভাইব্রেশন, এরপরে ড্যাম্পড ভাইব্রেশন, এবং ফাইনালি ফোর্সড ভাইব্রেশন। এই তিনটি বিষয়কে যদি আমি একটি প্র্যাকটিক্যাল উদাহরণের সাহায্যে বলি, তাহলে খুবই সুন্দরভাবে বিষয়টাকে বুঝতে পারবে। সাপোজ একটি ফ্যান আছে, আমাদের যে ফ্যানের সিলিং ফ্যান বলি বা টেবিল ফ্যান বলি। ফ্যানটি যদি আমি উপরে যদি সিলিং এর সঙ্গে অ্যাটাচ করে দেই, এরপরে আমি যদি সেটিকে হাত দিয়ে ঘুরিয়ে দেই, তাহলে কি হবে? ফ্যানটি এক দুইবার ঘুরে বন্ধ হয়ে যাবে।
আচ্ছা, তাহলে আমি এই যে প্রথমে ফ্যানটিকে একবার হাত দিয়ে ঘুরিয়ে দিলাম, তার ফলে থাকে, এটিকে আমরা বলতে পারি ফ্রি ভাইব্রেশন। অর্থাৎ একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, যদিও যদিও এটা পিরিয়ডিক মোশন, এটা, আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে যে দোলনার কথা যদি আমরা বলি, যেখানে বসে দোল খায়, সেটা সেটা পারফেক্টলি উদাহরণটা হবে যে দোলনায় কেউ বসে থাকুক বা দোলনায় না থাকুক, যদি দোলনাকে একদিক থেকে আরেক দিকে যদি একটা ধাক্কা দেয়া হয়, তখন কি হবে, দোলনাটা সামনে যাবে পিছনে আসবে। এটাকেই আমরা বলতে পারি একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এটা সামনের দিকে এবং পিছনের দিকে ভাইব্রেশন করতে থাকে, এটাকেই আমরা বলতেছি ফ্রি ভাইব্রেশন। আমি প্রথমে উদাহরণগুলো বলছি, তারপর ডেফিনেশনটা বলছি। এরপর এখানে কি রয়েছে চারপাশে, যেহেতু অ্যাটমসফিয়ার রয়েছে, যেহেতু বাতাস রয়েছে, তার মানে এটা আস্তে 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 একটা সময় পরে সে কি হবে, ভাইব্রেশনটা প্রথমে কত জোরে দিছো, সম্পূর্ণ ঠিক তত জোরে প্রথমে সামনের দিকে যাবে, আবার পিছনের দিকে ফিরে আসলো। বা স্প্রিং এর উদাহরণ আমরা বলতে পারি। একটা সময় পরে কি হবে, আস্তে 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 এটা কমতে থাকবে, ভাইব্রেশনটা আস্তে আস্তে কমতে কমে একটা সময় থেমে যাবে। তাহলে প্রথমে যে ভাইব্রেশনটা হচ্ছে, এইটাকে আমরা বলবো ফ্রি ভাইব্রেশন, যেটা ফ্রিলি ভাইব্রেট করে। ডেফিনেশনের মধ্যে আমি এখন একটু বলবো যে ফ্রি ভাইব্রেশনটা অকার when a mechanical system is set in motion। যখন একটা মেকানিক্যাল সিস্টেম, একটা দোলনা বা একটা স্প্রিং, একটা মেকানিক্যাল সিস্টেম, যেটা কি অ্যান ইনিশিয়াল ইনপুট, যেখানে একটা ইনিশিয়ালি কিছু একটা দেয়া হয়, একটা শক্তি দেয়া হয়, অ্যান্ড অ্যালাউড টু ভাইব্রেট ফ্রিলি, যার ফলে ওইটা ফ্রিলি ভাইব্রেট করতে থাকে। আমি যদি চিত্রগুলো দেখাইতে পারতাম তাহলে আরেকটু ভালো হতো। এখানে অবশ্য চিত্র আমি অ্যাটাচ করিনি, কারণ এই বিষয়টা আমরা খুবই মানে পরিচিত সবাই, ছোটবেলায় দোলনা দেখেছি, স্প্রিং দেখেছি, এগুলো হয় আমরা জানি। এটাকে বলবো আমি ফ্রি ভাইব্রেশন। এখন এটা কি ফ্রিলি সবসময় মুভ করতে থাকে? থাকে না, কারণ বাধা রয়েছে, বাতাস রয়েছে। তাহলে যেহেতু বাতাস রয়েছে, ফলে কি হবে, এটা আস্তে 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 এক সময় স্টপ হয়ে যাবে। তাহলে এই যে বন্ধ হয়ে গেল, এটাকে বলা হয় ড্যাম্পড ভাইব্রেশন। ড্যাম্পড আমরা বলি না যে এটা ড্যাম হয়ে গেছে? আমরা বাজারে একটা বিস্কিট কিনে নিয়ে যদি কিছুদিন রাখি, দেখা যায় যে মুড়ি মুড়ি যদি কিছুদিন কিনে রাখি, তাহলে কি হয়ে যায়, ড্যাম হয়ে যায়। ঠিক, অর্থাৎ ওইটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, এরকম বিষয়টা বোঝানো হয়। এখন ওই দোলনাটাকে যদি একটা সময় পরে শেষ হয়ে গেল, থেমে গেল, এরপরে তুমি কি করবা, আবার তুমি ধাক্কা দিলা। তাহলে এই যে তুমি আবার যে ধাক্কাটা দিলা, অর্থাৎ আবার তুমি তাকে ভাইব্রেশন, ও ভাইব্রেশন হইতে চাচ্ছে না, কিন্তু তোমার একটা ধাক্কা দেওয়ার কারণে সে আবার ভাইব্রেশন করতেছে। এটাকেই বলা হয় ফোর্স। ফোর্স মানে আমরা বাংলায় যদি একটু যদি ট্রান্সলেট, সেম সিনোনিম নাও হয়, তবু আমরা বলতে পারি জোর করে কিছু করানো। বলে না, আমাকে ভাই ফোর্স করিস না, আমাকে ফোর্স করিস না, এই কাজটা করতে পারবো না, বা ও আমাকে ফোর্স করে কাজটা করিয়েছে। এই বিষয়টা হচ্ছে ফোর্স ভাইব্রেশন। আচ্ছা, এই তোমাদের পরের চ্যাপ্টার গুলাই ফোর্স এবং ড্যাম্পড ভাইব্রেশন নিয়ে আলোচনা করা হবে, এই জন্য আমরা এখানে খুব বেশি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। ওকে, এখন এখানে এই যে ফ্রি ভাইব্রেশনের আরেকটা নাম আছে, ফ্রি ভাইব্রেশনের আরেকটা নাম হচ্ছে ন্যাচারাল ভাইব্রেশন। এই বিষয়টা অবশ্য একটু পরেই আছে, তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। ওইটাকে বলা হয় ন্যাচারাল ভাইব্রেশন। তাহলে ন্যাচারাল ভাইব্রেশনের যে ফ্রিকোয়েন্সি রয়েছে, সেটাকে কি বলবো, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এখানে রিলেটেড আরো কিছু বিষয় রয়েছে, যেমন ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, অ্যামপ্লিটিউড, ফেজ। এই বিষয়গুলো তোমরা এর আগে পড়েছো, জানো। যদি কেউ না জেনে থাকো তাহলে আমাকে বলবা, তাহলে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। আর আদারওয়াইজ তোমাদেরকে যে বইটা রেফার করেছি, বইটা তোমরা সিলেবাসেই দেখবে, বইটা তোমরা কালেক্ট করে নিয়ে একটু দেখতে পারো। পরের স্লাইডে চলে যাচ্ছি। আমি যে বিষয়টি আলোচনা করলাম, ফোর্সড ভাইব্রেশন। ফোর্সড ভাইব্রেশন হচ্ছে যে যদি কোন একটা ভাইব্রেশন শেষ হয়ে যাচ্ছে, তার অ্যামপ্লিটিউড আস্তে 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 কমে যাচ্ছে, তাহলে তাকে যদি আমরা আবার
একটা বাইরে থেকে ফোর্স বা একটা এনার্জি দিয়ে আবার যদি তাকে ভাইব্রেশন করতে বাধ্য করি, তাহলে এইটাকেই বলা হয় ফোর্সড ভাইব্রেশন। আমি এই বিষয়গুলো একটু সংক্ষেপে বলছি সঙ্গত কারণেই, যেহেতু আমি পরবর্তীতে পরের চ্যাপ্টারে এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা আছে। এখন আমরা এই যে একটি ভাইব্রেশন দেখতে পারি, একটা ভাইব্রেশনকে যদি গ্রাফিক্যালি যদি প্রেজেন্ট করা যায় তাহলে ঠিক এরকম একটা হয়। অর্থাৎ এটা যদিও এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, আমরা যদি সাইন ওয়েভ হলে 0 থেকে শুরু হইতো, এটা তোমরা জানো। তাহলে এখান থেকে যদি শুরু হয়, অর্থাৎ প্রথমে এটি আস্তে আস্তে বাড়তেছে, বেড়ে আস্তে আস্তে কি হবে, কমবে। কমে এখানে এই যে পয়েন্টটা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই যে এখানে আমি 0 দিতে পারি, এটাকে বলতে পারি পজিটিভ, আর এটাকে বলতে পারি নেগেটিভ। আর যদি এখানে আমি এক্সাম্পলটা যদি দেই এরকম একটা দোলনার মতো করে, মনে করো এখান থেকে একটা দোলনা ঠিক এই জায়গাটায় এখানে একজন আছে, তাহলে সে কি করবে, এখান থেকে দিল, তখন কি হবে, এটা আরো সামনের দিকে যাবে। প্রথমে এই জায়গাটায় আসলো, তারপর কোথায় যাবে, তারপর সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, এখানে গেল, ফার্স্টে এখানে যাবে, তারপর এখানে যাবে, তারপর কি হবে, এখানে বসে থাকবে, তারপর আবার সে ব্যাক পিছনের দিকে আসবে। অর্থাৎ যখন সে যাবে সেটাকে আমরা বলবো পজিটিভ, আর যখন সে পিছনের দিকে আসবে তাকে বলবো আমরা নেগেটিভ। ঠিক এই জিনিসটাই এখানে গ্রাফিক্যালি দেখানো হয়েছে। আমি যদি একটি স্প্রিং এর উদাহরণ ধরি, স্প্রিংটা এরকম থাকে, স্প্রিং এর নিচে যদি তুমি একটা লোড দাও, লোড অনুযায়ী সে কি করবে, আস্তে 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 এটা বাড়তে থাকবে। আবার কি হবে, বেড়ে মনে করো প্রথমে এইদিকে বাড়বে, এরপরে এদিকে যাইতে থাকবে, এইভাবে পজিটিভ দিকে, এবং এইভাবে আস্তে 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 করে সে যদি ফ্রি ভাইব্রেশন বা আনড্যাম্পড হয় তাহলে অবিরত চলতে থাকবে, আর না হলে একটা সময় পরে সে থেমে যাবে। এটাই এখানে দেখানো হয়েছে যে আস্তে 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 এটা বাড়তে থাকে। এরপর আমরা বলতে পারি যে ইকুইলিব্রিয়ামে যায়, অর্থাৎ 0 পজিশনে যায়। তারপর আমরা যেহেতু এটা নেগেটিভের দিকে আমরা বলতে পারি নেগেটিভের দিকে বাড়তে পারে, অথবা আমরা বলতে পারি কমতে পারে। আমরা জানি -1, -2, -3, -4, তোমরা জানো যে -5 আর -2 বড় কোনটা, -2 অবশ্যই বড়। আর আমরা যদি সাইন গুলোকে অমিট করি তাহলে আমরা বলতে পারি 5 বড়। অর্থাৎ নেগেটিভের দিকে এটা আস্তে আস্তে কমে, অথবা যদি আমরা শুধু সংখ্যার কথা ধরি তাহলে সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ এটা নেগেটিভের দিকে আস্তে আস্তে বাড়তে থাকে, এবং একটা সময় পরে আবার সেই ইকুইলিব্রিয়ামের দিকে আসে, আবার বাড়তে থাকে, আবার কমতে থাকে, তারপর আবার বাড়তে থাকে, কমতে থাকে। এইভাবে একটা ওয়েভ বা একটা ভাইব্রেশন এভাবে কমপ্লিটলি হইতে থাকে, এবং আমরা এটাকে গ্রাফিক্যালি এইভাবে দেখতে পারি। তো এখান থেকে আমরা কিছু বিষয় জানতে পারি, যেমন এই পিক পয়েন্ট যেটাকে বলা হয়, এক পিক পয়েন্ট থেকে আরেক পিক পয়েন্ট এর মধ্যে যে দূরত্ব, এটাকে কি বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তারপর আচ্ছা, আমরা এই পয়েন্ট ধরতে পারি, বা এইখান থেকে এই পয়েন্টও ধরতে পারি, তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরতে পারি, এটা আমরা বিভিন্ন পয়েন্ট ধরতে পারি, তোমরা জানো বিষয়গুলা। তারপর এরপরে কি আছে, ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি কাকে বলে, এই ডেফিনিশন গুলো, ছোট ছোট ডেফিনিশন তোমরা পড়ে নিবে। ফ্রিকোয়েন্সি কাকে বলে, পার সেকেন্ডে কতগুলো ওয়েভ লেন্থ সম্পন্ন করে বা কতগুলো ওয়েভ উৎপন্ন করে সেটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। তারপর অ্যামপ্লিটিউড কাকে বলে, এই যে এখান থেকে সর্বোচ্চ পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। এটা আমরা যদি বলি +5, তাহলে 5 হচ্ছে তার অ্যামপ্লিটিউড, অর্থাৎ পজিটিভের দিকে 5, নেগেটিভ 5। এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। টাইম পিরিয়ড যেটা বলা হচ্ছে এখানে, তোমরা জানো T = 1/f।
আচ্ছা, আমি পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখানে ফ্রি ভাইব্রেশন আছে, এখানে একটা ফ্রি ভাইব্রেশন দেখানো হচ্ছে এবং আমরা বলতে পারি যে একটা ফ্রি ভাইব্রেশন বা এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। তোমরা এই বিষয়টার সঙ্গে খুবই পরিচিত, ইন্টারমিডিয়েটে পড়েছো, সরল ছন্দিত গতি, ফ্রি ভাইব্রেশন। তো সেটা কি ছিল? সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা তোমাদের মনে আছে? এফ এফ দিয়ে, ফোর্স দিয়ে একটা ডেফিনেশন দেয়া ছিল। ফোর্সটা কিসের সমানুপাতিক? ডিরেক্টলি প্রপোর্শনাল টু, মনে আছে? ফোর্সটা তার ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক, কিন্তু তার দিকটা কোন দিকে? দিকটা সাম্যাবস্থার দিকে, বিপরীত, অপোজিট দিকে, ইকুইলিব্রিয়ামের দিকে বা অপোজিট দিকে। সাইন বলা হয় নেগেটিভ, এফ ইকুয়াল মাইনাস কে এক্স। আমরা একটা ইকুয়েশন দেখতে পারি, এটা যদিও এখানে সংক্ষেপে দেওয়া আছে, তোমাদের আরেকটু ব্রিফ দিতে হবে এবং বইয়ের মধ্যে এটা ক্লিয়ারলি দেওয়া আছে। এটা জাস্ট বোঝার জন্য তোমাদেরকে এখানে দিচ্ছি যে আমরা জানি এফ সমান কি, এই আলোচনাটা অবশ্যই একটু পরেই দেওয়া আছে। এফ ইকুয়াল আমরা কি জানি? এম এম এ। আচ্ছা, এ মানে কি? আমরা জানি যে দুইবার যদি আমরা ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো, অর্থাৎ এফ ইকুয়াল এম ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। তাহলে এটাকে কি হবে? এক্স ডাবল ডট, মানে দুইবার ডিফারেন্সিয়েশন। তাহলে এটা লেখা হয়েছে। আবার আমরা সিম্পল হারমোনিক মোশনের জন্য জানি এফ ইকুয়াল মাইনাস কে এক্স। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, দুইটাই যেহেতু ফোর্স, রিস্টোরিং ফোর্স শব্দটা বলা হয়, মাইনাস কে এক্স ইকুয়াল মাইনাস। সেখান থেকে আমরা লিখতে পারি যে এটা আমরা বাম পাশে নিয়ে আসতে পারি বা এটাকে ডান দিকে নিয়ে আসতে পারি, যে কোনো একটা লিখতে পারি। সেখান থেকে যদি আমরা পরের লাইনে এম দ্বারা ভাগ করি তাহলে এখানে এক্স ডটের সাথে এমটা কেটে যায় এবং এখানে যেহেতু কে এর সাথে এম নেই, এজন্য এটা ভাগ হয়ে যায়। এরপরে এক্স ডট ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার, এখানে বলা হয় ওমেগা স্কোয়ার সমান কে ডিভাইডেড বাই এম, এটা একটা কনস্ট্যান্ট ওমেগা। তাহলে আমরা বলতে পারি ওমেগা সমান কে ডিভাইডেড বাই এম। কেটা একটা কনস্ট্যান্ট, এমটা তো তোমরা জানোই, আর ওমেগাটাও তোমরা জানো। ওমেগাটা কি কি বলা হয়? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো এখানে ফ্রি ভাইব্রেশনের জন্য এটাকে কি নাম দেওয়া হয়েছে তোমরা জানো? যে ফ্রি ভাইব্রেশনের যে ফ্রিকোয়েন্সি তাকে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আমরা সেটা নামকরণ এখানে করতে পারি। ওকে, সেখান থেকে আমরা লিখতে পারি, এই লাইন আসলো, এরপরে এক্স ডাবল ডট সমান, এটা আমরা লিখতে পারি। এরপরে আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমরা যেহেতু দেখতেছি এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে সলিউশন করলে আমরা তার যে সমাধান পাই সেটা x সমান সি, অথবা তোমরা যেটা পড়ছো আমি যদি সেটাই শুধু বলি তাহলেও হবে। তোমরা পড়েছো x বা y সমান, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট সমান x সমান বা y সমান a সাইন ওমেগা টি, অথবা যদি এটার সাথে কোনো ফেজ থাকে তাহলে আমরা লিখতে পারি a সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। আমরা এখানে এটাই এখানে দেখতে পাচ্ছি x ইকুয়াল সি, যেখানে এই যে আচ্ছা নিচে দেয়া আছে সিটা কি? সিটা হচ্ছে একটা অ্যামপ্লিটিউড। সাইনরটা কি? সাইনর হলো ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল। যদি ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল 0 হয় তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল বা x ইকুয়াল a সাইন ওমেগা, এন বলতে ন্যাচারাল বোঝানো হয়েছে, তার সঙ্গে টি। আর টিটা টাইম পিরিয়ড, বড় হাতের টি যেটা সেটা হচ্ছে টাইম পিরিয়ড, ছোট হাতের টি হচ্ছে যে কোনো সময়, এক্স নট ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, তারপরে এফ ইকুয়াল ফ্রিকোয়েন্সি যেটা সমান হলো 1/t। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি তোমাদের সময় দিব, তোমরা কোশ্চেন করতে পারো, চাইলে এখনো করতে পারো, তবে শেষে করাই ভালো। যদি একদম কেউ কোনো বিষয় একবারেই খুব ক্রিটিক্যাল যে বুঝতেছো না, তখন আমাকে সাথে সাথে কোশ্চেন করবে, আদারওয়াইজ তোমরা একটু নোট ডাউন করে লাস্টে
কোশ্চেন করতে পারে। এই বিষয়গুলো তোমরা এর আগে পড়েছো আই থিঙ্ক। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে আছে ড্যাম্পড ভাইব্রেশন। ড্যাম্পড ভাইব্রেশন আমি বলেছি তোমাদেরকে যে যখন তুমি একটা দোলনাকে যদি দুলতে দাও তাহলে দোলনা কি হয়, একটা সময় পরে থেমে যায়, অর্থাৎ সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এটাই ড্যাম্পড ভাইব্রেশন আমরা বলতে পারি। ডেফিনেশন আকারে বলতে পারি, when the energy of a vibrating system is gradually dissipated by friction and other resistance, the vibrations are said to be damped. অর্থাৎ যখন এনার্জি অফ এ ভাইব্রেটিং সিস্টেম, যখন একটা ভাইব্রেটিং সিস্টেমের এনার্জি গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে বা আস্তে আস্তে ডিসিপেটেড মানে কমে যাওয়া, আস্তে আস্তে যদি কমে যায়, কিসের মাধ্যমে? ফ্রিকশনের মাধ্যমে অথবা রেজিস্ট্যান্স, অন্য যে কোনো বাধার সাহায্যে, তাহলে এই ধরনের ভাইব্রেশনকে বলা হয় ড্যাম্পড ভাইব্রেশন। ওকে, আচ্ছা, আমি এই বিষয়টা আগেই বলেছি যে ফ্রি ভাইব্রেশনের অপর নাম কি? ফ্রি ভাইব্রেশনকে বলা হয় ন্যাচারাল ভাইব্রেশন। এছাড়াও যদি ড্যাম্পিং না থাকে তাহলে এটাকে বলা হয় ফ্রি ভাইব্রেশন উইদাউট ড্যাম্পিং। ড্যাম্পিং মানে আস্তে আস্তে যেটা ড্যাম্পড, আস্তে আস্তে শেষ হয়ে যায়, এটাকে বলা হয় ড্যাম্পিং। যদি বিপরীত কোনো বাধা না থাকে, তোমার এয়ার রেজিস্ট্যান্স বা অন্য কোনো বাধা না থাকে, তাহলে আমরা উইদাউট ড্যাম্পিং বলতে পারি। এরপরে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সম্পর্কে একটু বলবো, যদিও তোমাদের এটা তোমাদের সিলেবাসে দেয়া নাই, তারপরও সংক্ষেপে এই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করব। ওয়েভস। ওয়েভসটা কি আমরা জানি যে মলিকুলের ডিস্টারবেন্সের ফলে, যেমন পানির মধ্যে যদি, পুকুরের মধ্যে যদি একটা ঢিল দাও তাহলে কি হয়, এরকম ভাবে ঢেউ উঠতে থাকে, তাহলে এটাকে আমরা বলি ওয়েভ। তাহলে কি হয়, পানিকণাগুলো একটা জায়গা থেকে আরেক জায়গায় শক্তি সঞ্চারিত করে। অর্থাৎ যখন কোনো একটা মলিকুল বা কোনো একটা পার্টিকেল তার ভাইব্রেশনের ফলে পাশের আরেকটি মলিকুলকে এনার্জি কি বলে, এনার্জি দেয় বা এনার্জি সঞ্চারিত করে, এবং এইভাবে কমপ্লিটলি যখন একটা ঘটনা ঘটতে থাকে তাহলে এটাকেই বলা হয়, অর্থাৎ কমপ্লিটলি ট্রান্সফার অফ এনার্জি থ্রু দ্য মলিকুল ইজ কল্ড ওয়েভস। তাহলে ওয়েভসটা কি ক্যারি করে? ওয়েভসটা কি নিয়ে যাচ্ছে? ওয়েভসটা নিয়ে যাচ্ছে শক্তি, এনার্জি। আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে ওয়েভসটাকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় মেকানিক্যাল ওয়েভস আর একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তোমাদেরকে বলেছি যে মেকানিক্যাল ওয়েভস কিভাবে হয় বা কেন মেকানিক্যাল ওয়েভস বলা হয়। এটার জন্য একটা মিডিয়াম প্রয়োজন হয়, অর্থাৎ এটা হচ্ছে ম্যাটার, এই জন্য এটাকে বলা হয় মেকানিক্যাল ওয়েভস। যেমন সমুদ্রের ওয়েভ বা পানির ওয়েভ, স্প্রিং এর ওয়েভ ইত্যাদি। অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, যেমন লাইট। তোমরা জানো লাইট যে প্রোপাগেট করে, লাইট যে স্থান থেকে আসে, এটা প্রবাহিত হওয়ার জন্য কোনো কি মিডিয়ামের প্রয়োজন আছে? তোমরা জানো কোনো মিডিয়ামের প্রয়োজন নেই, এই জন্য এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়ে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কি স্যার? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা, এটা আমি একটি তুমি কোশ্চেন করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে আরেকটা কোশ্চেন করব, তাহলেই তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবা। তুমি তোমার কোশ্চেনটা যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আমি ইলেকট্রোম্যাগনেটিক কথাটা বাদ দিলাম, আমি বললাম ফিল্ড। ফিল্ডটাকে যদি আমি বাংলা করি তাহলে ফিল্ড মানে হচ্ছে মাঠ, মাঠ অথবা ক্ষেত্র। তাহলে তোমাকে যদি কেউ বলে যে ক্রিকেট ফিল্ড কোথায়, তোমাকে যদি বলে ফুটবল ফিল্ড কোথায়, তোমাকে যদি কেউ বলে যে এই এলাকার মাস্তান আমি, এই জায়গায় কেউ কিছু করতে পারবে না, তার মানে এই ফিল্ডটা আমার। তাহলে ক্রিকেট ফিল্ড কাকে বলে? যেখানে ক্রিকেট খেলা হয়, রাইট? ফুটবল ফিল্ড কাকে বলে? যেখানে ফুটবল খেলা হয়। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাকে বলে? যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে জায়গার মধ্যে বা যার মধ্য দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেট করে, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। স্যার ফিল্ড আর মিডিয়ামের মধ্যে ডিফারেন্স কি? ফিল্ড আর মিডিয়ামের মধ্যে
যেমন মিডিয়াম হইতে গেলে এই যে এখানে তুমি এটার অ্যান্সারটা পেয়ে যাবা। মিডিয়াম কাকে বলে? মিডিয়াম বলতে বুঝি আমরা কোনো একটা ম্যাটার, সেখানে ম্যাটার হইতে হবে। বাট ফিল্ড মানে সেখানে যে ম্যাটার থাকতে হবে, কোনো মিডিয়াম থাকতেই হবে এমনটা না, মিডিয়াম নাও থাকতে পারে। যেমন তুমি এই এলাকার মাস্তান, সাপোজ তোমার কথা বলতেছি না, যে কোনো একজনের কথা বলতেছি, যে কোনো একজন এলাকার মাস্তান, তাকে কি দেখা যায় যে সব জায়গায় সে আছে? মানে অর্থাৎ আমি যদি বলি যে তোমার গ্রামে একজন মাস্তান, সে কি 24 ঘন্টা কি সারা রাস্তায় ঘুরে বেড়ায় বা সব জায়গায় কি তাকে দেখা যায়? দেখা যায় না। বাট কোনো একটা জায়গায় তার কথা বলে কেউ বলে যে আমি অমুক ভাইয়ের লোক, তখনই বুঝে যাবে যে না, তার মানে ওনার পাওয়ার আছে। কিন্তু উনি ওখানে এক্সিস্টেন্স নয়। যদি উনি এক্সিস্টেন্ট যখন থাকবে তখন আমরা তাকে বলবো ম্যাটার বা মিডিয়াম বলবো। বাট যখন উনি থাকবেন না, বাট ওনার ওই জায়গা পর্যন্ত ওনার আধিপত্য রয়েছে, সেটাকে আমরা বলবো ফিল্ড। ক্লিয়ার? জি স্যার। আমার মনে হয় বুঝতে পেরেছো। আমি পরের স্লাইডে যাচ্ছি। সিম্পল হারমোনিক মোশন, এই বিষয়টা নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি, তারপরে সংক্ষেপে জাস্ট একটু বলবো যে সিম্পল হারমোনিক মোশন ইজ এ স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন। এটা কি ধরনের মোশন? এটা একটা পিরিয়ডিক মোশন। তোমরা পিরিয়ডিক মোশন জানো, একটা ইকুইলিব্রিয়াম। তোমরা পিরিয়ডিক মোশন এর অনেক ধরনের উদাহরণ পড়েছো, ঘড়ির কাঁটার গতি, স্প্রিং এর গতি, তারপর পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতেছে, পৃথিবীর চারদিকে ঘুরতেছে চাঁদ, এগুলা অনেকগুলা তোমরা উদাহরণ জানো। তাহলে সিম্পল হারমোনিক মোশন বলা হবে, এটা একটা স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন। এটার পার্থক্যটা কোথায়? এটার পার্থক্যটা হচ্ছে এটার যে রিস্টোরিং ফোর্স, স্টোর এবং রিস্টোর, মানে পুনরায় ফিরে আসা বা পুনরায় আসা এরকম বলা হয়। ব্যাকওয়ার্ড যে ফোর্সটা অন দ্য মুভিং অবজেক্ট, একটা যদি গতিশীল একটা বস্তু হয়, এটা কি হবে? ডিরেক্টলি প্রপোর্শনাল। কিসের প্রপোর্শনাল? টু দ্য অবজেক্টস ডিসপ্লেসমেন্ট ম্যাগনিটিউড। এবং কি করবে? অ্যান্ড অ্যাক্ট টুয়ার্ডস দ্য অবজেক্ট ইকুইলিব্রিয়াম পজিশন। তুমি একটা দোলনাকে সামনের দিকে করে দাও, ধাক্কা দাও, সে আবার কি ইকুইলিব্রিয়াম দিকে আসতে চাবে, আবার পজিটিভ দিকে গেলে আবার সে ইকুইলিব্রিয়াম থেকে নেগেটিভের দিকে যাবে, অর্থাৎ এইভাবে সে দুলতে থাকে। এই ধরনের মোশনকেই বলা হয় সিম্পল হারমোনিক মোশন। এখানে কিছু উদাহরণ দেয়া আছে, কিছু কথা বলা আছে যেগুলো আমি আলোচনা করেছি, এজন্য আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে এটা রিপ্রেজেন্ট করতে পারি? ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি F ইকুয়াল মাইনাস kx, যেখানে Fটা হচ্ছে একটা রিস্টোরিং এলাস্টিক ফোর্স যেটা এক্সার্টেড বাই দা স্প্রিং। তারপর কেটা কি? এটা হচ্ছে একটা স্প্রিং কনস্ট্যান্ট যার একক নিউটন পার মিটার, এবং এক্সটা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট ফ্রম দা ইকুইলিব্রিয়াম পজিশন। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা উদাহরণ দেখানো হয়েছে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে লাস্টের দিকে গ্রাফিক্যালি কিছু প্রেজেন্টেশন দেখানো হয়েছে। এটা একটা অরবিট দেখানো হচ্ছে, ঠিক এইটাকে আমরা এইভাবে দেখাতে পারি। কিভাবে? এখানে স্প্রিংটা যদি একটা এটা একটা স্প্রিং, এর সঙ্গে একটা লোড দেওয়া হয়েছে। লোডটা কি হবে? যদি এটার ভর থাকে তাহলে এটা নিচের দিকে যাবে, তাহলে নিচের দিকে আস্তে 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 যাবে। মনে করো ম্যাক্সিমাম এই পয়েন্টটা আসলো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই পয়েন্টটা আসলো। এরপরে কি হবে? আবার সে ব্যাকওয়ার্ডের দিকে যাবে না? তাহলে সে প্রথমে সামনের দিকে গেল এবং আবার পিছনের দিকে গেল। অর্থাৎ যদি আমি ইকুইলিব্রিয়াম পজিশন ধরি, যে তার ইকুইলিব্রিয়াম পজিশন এইটা, তাহলে কি হবে? সে এখানে আসবে, আবার সে মনে করো এই পর্যন্ত যাচ্ছে, তাহলে এখান থেকে বারবার সে যাওয়া আসা করবে। অর্থাৎ এটা যদি তার ইকুইলিব্রিয়াম পজিশন হয়, এখান থেকে যদি তার শুরু হয়, তাহলে সে এইদিকে যাচ্ছে, গিয়ে কি হবে? আবার সে এইদিকে ঘুরবে, আবার এইদিকে যাবে, আবার এইদিকে ঘুরবে। এইভাবে সে কমপ্লিট, যদি ফ্রি ভাইব্রেশন হয়, যদি কোনো ড্যাম্প না থাকে, তাহলে সে কন্টিনিউয়াসলি এইভাবে চলতে থাকে। আই থিঙ্ক ক্লিয়ার? তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, তোমরা ফিল ফ্রি টু আস্ক মি এনি কোশ্চেন।
আচ্ছা, এরপরে আমরা এই একটা সিম্পল হারমোনিক মোশনের একটা কাইনেটিক এনার্জি দেখব, কিভাবে এটার কিভাবে টোটাল এনার্জি বের করা যায়। তাহলে আমি প্রথমেই বলবো যে কোনো একটা সিস্টেমের টোটাল এনার্জি কাকে বলে। টোটাল এনার্জি ইজ দ্য সাম অফ কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি, রাইট? তাহলে আমি এই জায়গা থেকে আসি যে টোটাল এনার্জি মানে কি। টোটাল এনার্জি মানে হচ্ছে যোগফল কিসের কিসের, কাইনেটিক, এই যে কে দ্বারা কাইনেটিক এনার্জি এবং ইউ দ্বারা পটেনশিয়াল এনার্জি বোঝানো হয়েছে। এই বিষয়টাও তোমাদের বইয়ের মধ্যে আছে এবং এটা একটু বিস্তারিত ক্যালকুলেশন আছে। আমি যদি সম্ভব হয়, আমরা দেখি অক্টোবর, যেহেতু অক্টোবরের পরে এখন পর্যন্ত বলা হয়েছে যে অক্টোবর পর্যন্ত ছুটি, একটু দেখি কিছুদিন যদি পসিবল হয় আমি হয়তো অনলাইনে তোমাদের এটা টাইপ করে দেখাবো, আর না হইলে হয়তো সরাসরি দেখাবো। এখানে অনেক ইকুয়েশন স্কিপ করা হয়েছে। আচ্ছা, তবুও আমি জানি যে তোমরা বুঝতে পারবা, কারণ এই বিষয়টা তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো। ওকে, তাহলে আমরা জানি টোটাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি ইজ সাম অফ কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি সমান আমরা কি জানি? কাইনেটিক এনার্জি সমান আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা আর কিছুই না, এটা জাস্ট হাফ এম ভি স্কোয়ার। আমাকে আর এখানে কি আছে এগুলো আমি কিছুই দেখার দরকার নেই। ওকে, মনে করো এটা নাই। এটা সবাই বুঝতে পেরেছো যে কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার? আমার ধারণা সবাই বুঝতে পেরেছো। তোমার এখানে কি আছে ভুলে যাও। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি সমান আমরা কি জানি? পটেনশিয়াল এনার্জি স্প্রিং এর ক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার। তোমরা স্প্রিং এর পটেনশিয়াল এনার্জি জানো সবাই যে হাফ কে এক্স স্কোয়ার, যেখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। একটু আগে যে এক্সটা দেখাইলাম তোমাদেরকে, এক্স বা ওয়াই, ডিসপ্লেসমেন্টকে এক্স অথবা ওয়াই দ্বারা প্রকাশ করা যায়। এই যে এটা আমরা এখানে কি দেখেছি, এক্স নট সমান এ বা সি অ্যামপ্লিটিউড সাইন সাই নট বা ওমেগা। ক্লিয়ার? এই জিনিস আমরা ওইখানে জাস্ট বসাই দেবো, আর কিছুই না এটা। এখন সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমে আমি বললাম যে কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে এম কনস্ট্যান্ট, এম নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। দেখো পরের লাইনেও এম আছে, তো এম নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নাই। এখন এখানে আছে ভি। ভি মানে আমরা কি জানি? ভি মানে হচ্ছে বেগ। তাহলে ভি সমান আমরা কি জানি? ভি সমান আমরা জানি dx ডিভাইডেড বাই ডিটি, রাইট? তাহলে এখন এক্স সমান আমরা কি জানি? আমরা দেখেছি এক্স মানে ডিসপ্লেসমেন্ট। তাহলে এক্স বা ওয়াই সমান ডিসপ্লেসমেন্ট। তাহলে এক্স সমান, যদি ওই ওয়েভটার ফেজ থাকে, তাহলে ফেজটা যদি ফাই হয়, তাহলে আমরা এক্স সমান কি লিখতে পারি? এখানে আমি লিখছি এ সাইন ওমেগা টি প্লাস ফাই। সবাই এখানে আমি এখানে দিই, সাইনের পরে দিই। এই লাইনটা সবাই বুঝতে পেরেছো? যে কোনো একজন জাস্ট একটু আনমিউট করে যদি বলো ভালো হয়। না স্যার, আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, ওকে। এটা কি এখানে? আচ্ছা, আমি ওকে আমি বলতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে সবাই শুনো। আমরা জানি যে কাইনেটিক এনার্জি সমান কি? হাফ এম ভি স্কয়ার। এটা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তোমরা প্রথমে এই দুটো জিনিস মনে রাখবে যে কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কয়ার এবং পটেনশিয়াল এনার্জি সমান হাফ কে এক্স স্কয়ার। এখন এখানে ভিটা কি? ভেলোসিটি, তাই না? জি স্যার। তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি? তোমরা একজন একটু আনমিউট করে রাখো, তার সঙ্গে আমি একটু কথা বলি। তাহলে ভি সমান আমরা কি জানি? ডিএক্স ডিভাইডেড বাই টি, জানি এটা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি এখানে এক্স অথবা ওয়াই যেটা বলেছি, এটা সমান কি বলেছি? ডিসপ্লেসমেন্ট, রাইট? জি এখন ডিসপ্লেসমেন্টের কোন ইকুয়েশন কি আমি জানি? বলছি ডিসপ্লেসমেন্টের একটু আগের স্লাইডে, ভুলে গেছো কিনা তাই বলো। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এক্সটা বললাম ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি এখন ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটাতে যাচ্ছি।
সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। দেখতে পাচ্ছ এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে মার্ক করা Sir. Yes, sir. এটা, অথবা এই যে এটা নিচেতে x নট সমান c sin i নট। ক্লিয়ার? জি এখন এইখানে দেখো তিনটা, এখানে বলা আছে সিটা কি, অ্যামপ্লিটিউড। ওকে, জি স্যার। সিটা অ্যামপ্লিটিউড, সিটা আর কোনো সমস্যা নাই। সিটা বুঝলাম না স্যার। বললাম যে সিটা অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড বিস্তার, বাংলা যেটাকে বিস্তার বলা হয়। বুঝছি, আল্লাহ বুঝছি। আচ্ছা, তাহলে আমি এটাকে স্যার একটু অন্যভাবে লিখবো। অ্যামপ্লিটিউড কি এক্স অ্যাক্সিস থেকে মেজার করে? অ্যামপ্লিটিউড ইকুইলিব্রিয়াম থেকে মেজার করা হয়, ইকুইলিব্রিয়াম থেকে পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে সর্বোচ্চ যে দূরত্ব, সেটাই বলা হয় অ্যামপ্লিটিউড। এখন ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমি এখন যদি এটাকে লিখি, দেখো তোমরা একটু স্ক্রিনে, যে ডিসপ্লেসমেন্ট x সমান, আমি সি না লিখে এ লিখলাম, এটাকে জি কি স্যার। বললাম অ্যামপ্লিটিউড। কোনো প্রবলেম আছে কারো? না স্যার। না স্যার। এখানে কি আছে সাইন, তাহলে আমি সাইনটা লিখি। আচ্ছা, এরপরে কি আছে ওমেগা এন টি, তাই না? জি তাহলে আমি ওমেগা এন টি না লিখে শুধু ওমেগা টি লিখি। সমস্যা আছে কারো কোনো? না স্যার। জি না। আচ্ছা, এখন এখানে সাইন অর্থকে কি বলা হচ্ছে, এখানে ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল, তাই না? জি আচ্ছা, এখন আমি ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেলটাকে যদি আমি ফাই লিখি, এটা জাস্ট ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেলটাকে ফাই লিখলাম। কারো কোনো সমস্যা আছে এই লাইনে যদি আমি লিখি x সমান a sin ওমেগা টি প্লাস ফাই? কারো কোনো বুঝতে অসুবিধা আছে এখানে? আচ্ছা, বলো এক্স এখানে বলতে কোন দিকে ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে স্যার? কোনটা? এক্স। ডিসপ্লেসমেন্ট তো তোমার ইকুইলিব্রিয়াম থেকে, এই যে এখানে আমি যদি এই যে দেখতে পাচ্ছ লাইনটা দেখতে পাচ্ছ, জি স্যার। এটা পজিটিভ, অর্থাৎ ডান দিকে এক্স অ্যাক্সিস বরাবর। বুঝতে পেরেছো এখন? জি স্যার। তাহলে আমি যদি এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ফাই লিখি, কারো কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। আচ্ছা, তাহলে ঠিক এই জিনিসটাই এখানে লেখা হয়েছে, যে আমি একটু আগে যে কথাটা তোমাদের বললাম সেটা এখানে লিখবো, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এই জিনিসটা এখানে লিখলাম, যেহেতু এটা একটা সিম্পল হারমোনিক মোশন, ওইটাও একটা সিম্পল হারমোনিক মোশন, তাহলে সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট আমি এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি লিখতে পারি, ওমেগা টি প্লাস ফাই। এখন ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, আমার ধারণা জি তোমরা স্যার। বুঝতে পেরেছো। এখন আমি বেগ সমান কি জানি, dx বাই dt। তাই না? এটাকে আমি এভাবে লিখতে পারি, ডি ডিটি এক্স। তাহলে এখন তুমি কি এইখানে কিভাবে এটা আসছে, এখানে আসছে এক্সটাকে, এই যে এক্স এর যে ভ্যালুটা, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, জাস্ট ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন যদি আমি করি তাহলে কি হবে, দেখো এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এ কি একটা কনস্ট্যান্ট না? কোনো জি স্যার। পরিবর্তন হবে? না স্যার, বিস্তারে কোনো পরিবর্তন কোনো হবে না। পরিবর্তন হবে না। তাহলে সাইন ওমেগা টি, যেহেতু আমি টি এর সাপেক্ষে করতেছি, তাহলে ওমেগাটা কি সামনে আসবে না? আমাদের ডিফারেন্সিয়েশন এটা করার জন্য ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ওমেগাটা স্যার সামনে, ওমেগাটা সামনে আসবে। হ্যাঁ, তাহলে হইলো এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার।
আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমরা এরপরে কি বলতে পারি এখন? আচ্ছা, এটা মনে হয় আমার একটু তোমাদের ডিটেলস একটু বুঝাইলে ভালো হবে। আচ্ছা, এটা তোমাদের জন্য ভালো হইতো যদি এটা আমি আলাদা করে খাতায় লিখে দিয়ে তোমাদের লাইন বাই লাইন যদি বুঝাইতে পারতাম, তাহলে সব থেকে বেস্ট হতো। আচ্ছা, আমি দেখি এটা মানে অনেক কথা বলতে হচ্ছে আমাকে এটা বোঝানোর জন্য। আমি অলরেডি অনেকগুলো কথা বলে ফেলছি। আমার মনে হয় এটা আমি হাতে লিখে মানে একটা ইকুয়েশনে লিখে তোমাদেরকে এটা নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে আমার ধারণা তোমরা জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে, তখন আর কোনো প্রবলেম হবে না। ওকে, জি স্যার। এখান থেকে আমরা যে ভ্যালু দুইটা পাবো, অর্থাৎ ভি এর যে ভ্যালুটা পাবো, ভি এর ভ্যালুটা পাওয়ার পরে আমরা এটা এখানে বসাই দিব। বসাই দিলে আমরা এই ভ্যালুটা পাবো, এবং এক্স এর এখানে তো ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন নাই। তাহলে আমরা সেই ভ্যালুটা যদি এখানে বসাই দেই, তাহলে তার জন্য আমরা এই ভ্যালুটা পাবো, এবং দুইটাকে যোগ করার পরে আমরা একটা ভ্যালু পাবো, সেটাকেই বলা হবে টোটাল এনার্জি। এটা এখানে খুবই শর্টকাট করা, এটা আমি ব্রিফলি তোমাদের করে দিব। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটা লিখে দিব, লিখে দিলে তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আজকের এটা লাস্ট টপিকস। আচ্ছা, ওয়েব সম্পর্কে এগুলো তোমরা একটু দেখে নিবা। এরপরে আমাদের আরেকটা টপিকস আছে, এটা হচ্ছে টরশনাল পেন্ডুলাম। এখানে তোমাদের সিলেবাসে আছে টরশনাল পেন্ডুলাম। তো টরশনাল পেন্ডুলাম হচ্ছে এক ধরনের একটা অসিলেটর। তাহলে অসিলেটর মানে কি, সেটা ভাইব্রেট করতে থাকবে বা অসিলেশন করতে থাকবে, কিন্তু এখানে রিস্টোরিং ফোর্সের টাইপটা কি ধরনের হবে? রিস্টোরিং ফোর্সটা হবে টরশন। সবাই একটু খেয়াল করো, আগের যে রিস্টোরিং যে ফোর্সটা ছিল বা রিস্টোরিং ফোর্সটা কোন দিকে গিয়েছিল? দূরত্বের দিকে। অর্থাৎ আগে ছিল এফ ইকুয়াল মাইনাস কে এক্স, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, তাই না? জি জি স্যার। স্যার। ইকুয়াল মাইনাস কে এক্স। তাহলে যদি এফ ইকুয়াল মাইনাস কে এক্স না হয়ে ওই যে সেখানে এক্সটা আছে, সেই এক্সটা যদি ডিসপ্লেসমেন্ট না হয়ে যদি অ্যাঙ্গেল হয়, অর্থাৎ টরশন হয়, একটা মোচড় হয়, তাহলে সেটাকেই বলা হবে, এই ধরনের পেন্ডুলামকে বলা হবে টরশনাল পেন্ডুলাম। আমি একটা এক্সাম্পল দেখাই বা উদাহরণ একটা দেখাই, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। এই যে এটা একটা সুতা বা একটা স্প্রিং বা একটা রড দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তাহলে এটাকে যদি তুমি এইভাবে যদি ধরে ডান দিকে যদি ঘুরাই দাও, স্প্রিং যদি হয় এইভাবে যদি ঘুরাই দাও, তাহলে কি ওখানে থাকবে না আবার আগের দিকে চলে আসবে? স্যার আগের দিকে। আগের দিকে চলে আসবে। তাহলে এটা কিসের মতো? এটা ওই যে তুমি মনে করো দোলনার মধ্যে তুমি দোলনাকে ধাক্কা দিলা, তাহলে সে কি আবার ফিরে আসলো না? জি স্যার। এখানে ওইটা কি হলো? এটা হলো সুতো পেঁচাইলে এমন হয়। এটা হলো ডিসপ্লেসমেন্ট। আর এখানে যদি তুমি এটাকে ডান দিকে ঘুরায় দাও, তাহলে কি হবে? এটা একটা অ্যাঙ্গেল বরাবর আবার ঘুরে আসবে না? জি স্যার। এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় থিটা, এটাকে বলা হয় টরশন। এবং এই টরশনের ফলে যে অসিলেশনটা হয়, এটা কি অসিলেশন হইতে থাকবে না? খেয়াল করছো না? খুব সিম্পল, মানে তোমরা তো দেখছো প্র্যাকটিক্যালি অনেকবার খেয়াল করছো, সুতা নিয়ে এরকম করে ঘুরাই দিলেই বুঝতে পারবে। তাহলে সেটাকেই বলা হয়, এই ধরনের পেন্ডুলামকে বলা হয় টরশনাল পেন্ডুলাম। তাহলে আমরা আগে যেটা বলেছি এফ, এখানে এই যে হলো টাউ, এবং তোমার আচ্ছা ওই ইয়েটা নাই এখানে তো। আচ্ছা, এফটা হলো টাউ, এবং তোমার এক্সটা হলো থিটা, এবং এখানে যে এটাতে কে ছিল এটাকে আরেকটা কনস্ট্যান্ট বলা হয়, এটা গামা বা অন্য আরেকটা কনস্ট্যান্ট দেওয়া হয়। এটাকে তাহলে লেখা যায় টাউ ইকুয়াল মাইনাস গামা থিটা। এটাই হচ্ছে টরশনাল পেন্ডুলামের জন্য যে টর্ক হয়। তাহলে টরশনাল মানে কি? টর্ক হবে। তাহলে সেটাই হচ্ছে টাউ, এবং টাউ সমান হলো মাইনাস গামা থিটা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় শুধুমাত্র তোমরা এই জিনিসটা বুঝতে পারোনি ক্লিয়ারলি,
যেহেতু এখানে কিছু ইকুয়েশন আছে, আমি ইকুয়েশনগুলো নেক্সট ক্লাসে করে ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে দিব লাইন বাই লাইন, তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। এইটা ছাড়া কারো কোনো সমস্যা আছে কোথাও, তোমরা আমাকে একটু বলতে পারো যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়। আমার মনে হয় মেজর কারো কোনো প্রবলেম নেই, হয়তো টুকটাক সমস্যা থাকতে পারে, তো সেটা আমরা সলভ করতে জি পারি। স্যার। তোমরা আগামী মানে আমি তো আজকে এই ভিডিওটাও দিয়ে দিচ্ছি, দেন আমি তোমাদের সঙ্গে এই পিডিএফটাও শেয়ার করতেছি, তোমরা বিষয়গুলো একটু দেখো, যদি কারো কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আলোচনা করতে পারবো। আচ্ছা, রিলিভেন্ট কিছু বিষয় আছে এখানে, যে ওয়েবটা কি, আমি যদিও কথাগুলো বলেই ফেলছি তবু আমার স্লাইডে আছে, জাস্ট একটু আলোচনা করতে পারি। ওয়েব আমি প্রথমেই বললাম যে ওয়েব হচ্ছে একটা এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় পার্টিকেলের ভাইব্রেশনের মাধ্যমে ট্রান্সফার করে। এটার জন্য মিডিয়ামের প্রয়োজন হতে পারে, আবার মিডিয়ামের প্রয়োজন নাও হতে পারে। যদি মিডিয়ামের প্রয়োজন হয় তাহলে সেটাকে কি বলা হয়, তাহলে সেটাকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ। এখানে বিভিন্ন ধরনের ওয়েভের কথা বলা হয়েছে, সাউন্ড ওয়েভ, তারপর লাইট ওয়েভ। যদি মিডিয়াম প্রয়োজন না হয় তাহলে সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেমন ভিজিবল লাইট, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ইত্যাদি। তারপর ওয়াটার ওয়েভ হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। এখানে আরো কিছু ওয়েভ দেওয়া আছে, আর্থ ওয়েভ। এই যে ভূমিকম্প হয়, ভূমিকম্পে কি যায়, একটা জিনিস একটু চিন্তা করো তোমরা, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে ভূমিকম্প মাটির নিচে হয়, তাই না? জি স্যার। এখন ভূমিকম্প হইলো কোথায়, মনে করো জাপানে অথবা ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হলো। কারণ ইন্দোনেশিয়ার মাটি কি কখনো আমাদের বাংলাদেশের মাটিকে এসে ধাক্কা দেয়? বা ইন্ডিয়ায় ভূমিকম্প হলো, সেটা আমরা এখানে অনুভূত হলো। ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার মনে করো মুম্বাইয়ের কোনো একটা জায়গা বিল্ডিং এসে কি বাংলাদেশের উপরে পড়ে, এরকম হয়? না স্যার। না তাহলে না স্যার। কি ট্রান্সফার করে? পার্টিকেল এনার্জি। ভাইব্রেশনের মাধ্যমে এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত করে, এটাই হলো ওয়েভ। এই ধরনের ওয়েভকে স্ট্রিং বলা ওয়েভ হয়, কি স্যার? বুঝি নাই। স্ট্রিং ওয়েভ। লিঙ্কি ওয়েভস, এটা না কোনটা? জি স্যার, নিচেরটাই। নিচেরটা ওয়েভস অন স্লিঙ্কি ওয়েভ। স্ট্রিং। এই মুহূর্তে আমার মনে নাই স্লিঙ্কি ওয়েভস, আমি ভুলে গেছি, এই মুহূর্তে আমার মনে নেই। এটা একটু নেটে সার্চ দিয়ে দেখতে পারো, আমি এটা পরবর্তীতে আলোচনা করবো, আমার এই মুহূর্তে মনে নেই। বাকিগুলা সম্ভবত তোমরা সবকিছুই জানো, তাই না? জি আচ্ছা, আমি স্যার। নেক্সট স্লাইডে যাচ্ছি। স্লিঙ্কি ওয়েভসটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, এটা আমাকে দেখে বলতে হবে। আচ্ছা, এখানে তোমার বিভিন্ন ধরনের কালার আমরা যেগুলো দেখি, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, তারপর ব্লু, ইন্ডিগো, তারপর হলো ভায়োলেট, এগুলা সম্পর্কে এখানে বলা হয়েছে। রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ইন্ডিগো, ভায়োলেট। তোমরা জানো যে বেনি আসহ কলা যেটা বলা হয় সেটাই এটা। এখানে একটা ওয়েভ দেখানো হয়েছে, যে ওয়েভটা কিভাবে সঞ্চারিত হচ্ছে সামনের দিকে। যে এখানে দেখো আস্তে আস্তে এখানে বেশি পরিমাণ চাপ হয়েছে, এখানে আবার একটু রিল্যাক্স হয়েছে, এখানে বেশি চাপ হয়েছে, এখানে সর্বোচ্চ পরিমাণ চূড়া পেয়েছে, আমরা পিক পেয়েছি। বাউন্ডারি বিহেভিয়ার লাগবে না মনে হয় তোমাদের। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সবাইকে। এই পর্যন্তই আজকে আমাদের ক্লাস ছিল। আমরা প্রি ভাইব্রেশন সম্পর্কে কিছু বিষয় পেলাম। আমাদের একটা বিষয় প্রবলেম হয়েছে, যেহেতু আমি লিখতে পারিনি, লিখতে পারলে ভালো হতো, আরো বিষয়গুলো লেখার বিষয়গুলো বোঝানো যেত। হাউএভার, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আমি সবার জন্য সুস্থতা কামনা করছি এবং ইনশাআল্লাহ আগামী ক্লাসে সবার সঙ্গে দেখা হবে। আমরা এই যে একটা সময় পার করছি, সবাই যত দ্রুত সম্ভব সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে সৃষ্টিকর্তা সম্পূর্ণরূপে আমাদেরকে সুস্থ করে দেন, যাতে সবাই আমরা আগের মতো ক্লাসে ফিরতে পারি, এটা আমরা সবাই এক্সপেক্ট করছি। সবার জন্য শুভকামনা থাকবে। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকের মতো ক্লাসটি শেষ করব। এবং তোমাদের জন্য আরেকটা মেসেজ, যে আমার ক্লাসের ভিডিওগুলো তোমরা ইউটিউবে দেখতে পারবে। আমি তোমাদের ইউটিউবে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখানে
দেখতে পারবে। এবং যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারছে না নেট সংক্রান্ত বা অন্য যে কোনো জটিলতার কারণে, তাদেরকেও ক্লাসগুলো দেখে নিতে বলবা। এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই বলবা। এবং যারা ক্লাস করতে পারছে না তাদেরকে বলবা আমাকে একটু ফোন দিতে, আমার সঙ্গে একটু যোগাযোগ করতে। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমি শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।